প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিটি ব্যাংক টিভিএস কারেন্ট অ্যাফেয়ার্স। আপনাদের সাথে আছি আমি জয় মামুন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ই কমার্স প্রতারণা। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিশেষ করে ইভ্যালির এমডি এবং চেয়ারম্যান গ্রেপ্তার হওয়ার পর থেকে এটি নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। পত্রপত্রিকা এটি নিয়ে প্রচুর খবর বেরিয়েছে, কিন্তু যেই সমস্যার সমাধান হচ্ছে না সেটা হচ্ছে যে মানুষ যে এই যে বারংবার প্রতারিত হচ্ছে ই কমার্সের মাধ্যমে, সেটি সমাধান হচ্ছে না, সুরাহা হচ্ছে না। এবং যারা টাকা দিয়েছেন পণ্য কেনার জন্য, তারা তাদের টাকা পাচ্ছেন না, পণ্য পাচ্ছেন না, এবং যেসব প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করেছে তারাও তাদের টাকা পাচ্ছে না। এরকম নানা অভিযোগ রয়েছে, এবং সবচেয়ে বড় অভিযোগ যে এরা ই কমার্সের নামে সাধারণ মানুষের কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, এবং ধারণা করা হয় যে সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে। কিন্তু সে ব্যাপারে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ এখনো সরকারের হাতে নেই। এই অবস্থায় আমরা আসলে আলোচনা করতে চাই যে এই প্রতারণার শেষ কোথায়, মানুষের মুক্তি আসলে কিভাবে মিলবে। এ বিষয়ে কথা বলার জন্য তিনজন অতিথি আজকে আমাদের সঙ্গে আছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে আছেন মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, তিনি সাধারণ সম্পাদক বাংলাদেশ ই কমার্স অ্যাসোসিয়েশন। আছেন তৌফিকুল ইসলাম খান, সিনিয়র রিসার্চ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, অর্থনীতিবিদ। এবং আছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, তিনি মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং প্রেসিডেন্ট হিউম্যান রাইটস ফর পিস বাংলাদেশ। আপনাদের তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা খুব অল্প কথায় এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমি শুরুতেই জনাব আব্দুল ওয়াহেদ আপনার কাছে আসতে চাই। প্রশ্ন তো আসলে একই, যে এই প্রতারণার শেষ কোথায়। এবং আমরা যদি একটু পত্রিকার দিকে তাকাই, আজকে না, গত কয়েকদিন ধরেই পত্র পত্রিকায় এ নিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে। এবং আজকে আমার হাতে এখন প্রথম আলো আছে, আমার সামনে বলা হচ্ছে যে 21,000 কোটি টাকা লোপাট হয়েছে। এর মধ্যে বড় বড় কয়েকটি সংস্থা হচ্ছে যুবক 2006 সালে 2600 কোটি টাকা, ইউনিপে 6,000 কোটি টাকা, ডেস্টিনি 5,000 কোটি টাকা, তারপরে বেশ কিছু সমবায় সমিতি, 266টি সমবায় সমিতি 4,100 কোটি টাকা, এবং 11টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান, ই ভ্যালি, ই অরেঞ্জ, এরকম ধামাকা ইত্যাদি 3,317 কোটি টাকার একটি হিসাব আমরা সব মিলিয়ে দেখতে পাচ্ছি। 21,000 কোটি টাকা, মানে টাকার অঙ্ক শুনলেই তো মোটামুটি মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তো আব্দুল ওয়াহিদ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ই কমার্স অ্যাসোসিয়েশন, আপনারা যারা কাজ করেন এই অ্যাসোসিয়েশনের আওতায়, অ্যাসোসিয়েশন থেকে আপনারা কিভাবে এগুলোর নজরদারি করেন, বা আপনাদের কাজ কি আসলে? আমরা অ্যাসোসিয়েশন যেটা করি, আমাদের মেম্বারদের জন্য একটা স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়ার জন্য কাজ করছি। ওভারঅল ই কমার্স ইকোসিস্টেম ডেভেলপ করে দেওয়ার জন্য কাজ করছি। 2015 সাল থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের এখন 1600+ মেম্বার রয়েছে। ই কমার্স অ্যাসোসিয়েশন ডে ওয়ান থেকে যে কাজটা আমরা করার চেষ্টা করেছি, আমরা জানি যে বাংলাদেশের ই কমার্স সেক্টরটা হবে দ্য লার্জেস্ট সেক্টর, এবং এই সেক্টর থেকে সবচেয়ে বেশি ইন ফিউচার রেভিনিউ জেনারেট করা সম্ভব। এবং ডিজিটাল ইকোনমিক তৈরি করার ক্ষেত্রে বলেন, ই কমার্সের কোনো বিকল্প নেই। আপনি লাস্ট প্যান্ডেমিকের সময় দেখেছেন যে প্রায় যেখানে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, সেখানে ই কমার্স সেক্টরটাই একমাত্র যেটার মাধ্যমে আসলে মানুষজন তার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। প্রায় 16,000 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে, এবং 5 লক্ষের উপর নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে এই সেক্টরে। সো এই সেক্টরটার পলিসি ফর্মুলেশন নিয়ে আমরা কাজ করি। আমরা 2018 সালে একটা সরকারের মাধ্যমে গ্যাজেট আকারে প্রকাশিত হয় ডিজিটাল কমার্স নীতিমালা, যেটা ড্রাফট আমরা তৈরি করে দিয়েছিলাম। এটা কাজ শুরু হয় 2016 সাল থেকে। 2018 সালে গিয়ে আমরা এই ডিজিটাল কমার্স নীতিমালা পাই, যে নীতিমালাতে বলা আছে যে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এবং সরকারি বিভিন্ন সংস্থা কিভাবে কে কোন রোল প্লে করবে সেই বিষয়গুলো স্পষ্টীকরণ করা আছে এই নীতিমালাতে। এর পরবর্তীতে আমরা 2019 সালে আমরা বেশ কিছু পলিসি ডায়ালগের মাধ্যমে কয়েকটা বিষয় রেজ করে, তার মধ্যে একটি হচ্ছে এসকো সিস্টেম। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে একটি প্রস্তাবনা যায় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে, এই এসকো সিস্টেম চালু করার ব্যাপারে একটা প্রস্তাবনা যায়। সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। পাশাপাশি আমরা এসওপি নিয়ে আমরা বিভিন্ন ই কমার্স মেম্বার কোম্পানিগুলো যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম এলিগেশন আছে, তাদের বিজনেস মডেল অ্যানালাইসিস করে আমরা সরকারকে বিভিন্ন রকম তথ্য উপাত্ত দিয়ে হেল্প করি যে এদের বিজনেস মডেলটা কারেক্ট অর রং বিজনেস মডেলে আগাচ্ছে। আপনি দেখবেন যে
4 জুলাই আমাদের একটা নীতিমালা নির্দেশিকা প্রকাশিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এটার ড্রাফটটাও আমরা করে দিয়েছিলাম আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে। গত বছর এই ড্রাফটটা দেওয়া হয়েছিল। সেটা করেছিলাম গত বছর যখন বিভিন্ন ই কমার্স কোম্পানি নিয়ে কোশ্চেন আসছিল তাদের বিজনেস মডেল নিয়ে। সেই সময় আমরা তাদের বিজনেস মডেল গুলোকে আমাদের ঢাকা ইউনিভার্সিটি 5 জন প্রফেসর, 2 জন লয়ার সহ একটা কমিটি গঠন করে দিয়ে বিজনেস মডেল অ্যানালাইসিস করে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের এই বিজনেস মডেলের লুপহোল গুলো কোথায় রয়েছে এবং সেটার প্রয়োজনীয় পদক্ষেপ গুলো কি কি নেওয়া যেতে পারে এবং রিফান্ড রিটার্ন পলিসি বা ডিসকাউন্টিং পলিসি, এই পলিসি গুলো কি ধরনের হতে পারে এগুলো নিয়ে আমরা বিভিন্ন রকম স্টেক হোল্ডার কনসালটেশন মিটিং এর মাধ্যমে আলাপ আলোচনা করে আমরা এই নির্দেশিকার একটা ড্রাফট তৈরি করি এবং বাণিজ্য মন্ত্রণালয়কে প্রদান করি। সো অ্যাজ এন অ্যাসোসিয়েশন হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে বিভিন্ন মেম্বারদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। যেহেতু এটি একটা কম্পিটিটিভ নতুন সেক্টর, এই সেক্টরের ভিতরে যাতে উদ্যোক্তারা আসতে আগ্রহী হন সেই ব্যাপারে তাদেরকে প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি করতে সহযোগিতা করা, বিভিন্ন রকম স্ট্র্যাটেজি প্রণয়ন করা। যেমন লকডাউনের সময় যখন সকল ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল সেই সময়ে আমরা তাদেরকে বিভিন্ন রকম লাইসেন্সিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে নতুন ব্যবসা এন্ট্রি করার জন্য সহযোগিতা প্রদান করেছিলাম ই কমার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে। এবং সচেতনতা মানুষের মাধ্যমে যাতে তারা বিভিন্ন রকম ক্রেতারা যাতে ভুক্তভোগী না হন, তারা যাতে অনলাইনে কেনাকাটা করে কোনোভাবেই প্রতারিত না হন সেই ব্যাপারেও আমরা মানুষকে সচেতনতামূলক কার্যক্রমগুলো করে আসি দীর্ঘদিন ধরে। অনেক ধন্যবাদ আপনাকে। এগুলো আপনারা করছেন, কিন্তু তারপরেও তো মানুষ আসলে প্রতারিত হচ্ছে। সেক্ষেত্রে অ্যাসোসিয়েশনের কিছু করণীয় আছে কিনা? অবশ্যই করণীয় আছে। অ্যাসোসিয়েশন থেকে আমরা এখন যেটা করার চেষ্টা করছি, আমরা অনেকদিন ধরেই করে আসছিলাম, বলছিলাম যে একটা সেন্ট্রাল মনিটরিং সিস্টেম নেই বাংলাদেশে। আপনি এই তথ্য উপাত্ত ডেটাগুলা অ্যানালাইসিস করার, আসলে কি পরিমাণ কাস্টমার ভুক্তভোগী হচ্ছেন, তারা কোথায় রিপোর্টিং করবেন, তাদেরকে তাদের অ্যানালাইসিসের উপর বেস করে আমরা কি ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারি, এটার জন্য কোনো অটোমেটেড সিস্টেম নেই এখন পর্যন্ত। আমরা গভর্নমেন্টকে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার এবং A2A কে সহযোগিতায় আমরা একটা সেন্ট্রাল কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা বাংলাদেশ ব্যাংকে হেল্প করছি যে এসক্রো সিস্টেম যেটা চালু হয়েছে, এখন এটা অটোমেটেড হয়নি, এটা ম্যানুয়াল পদ্ধতিতে একটা এসক্রো সিস্টেম চলছে, যেটার মাধ্যমে ব্যাংক এবং ডেলিভারি কোম্পানিগুলোর ডেলিভারির মাধ্যমে যে ব্যাংকের সেটেলমেন্ট গুলো হওয়ার এখন হচ্ছে, সেইখানে যে লুপহোল গুলো আছে সেটাকে সলভ করার জন্য, এসক্রো সিস্টেমটাকে যুগোপযোগী করার জন্য আমরা এখন কাজ করে যাচ্ছি। আর আমরা আরেকটা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি যে আমাদের যেই ডিজিটাল কমার্স সেল একটা বাণিজ্য মন্ত্রণালয় গঠন করা হয়েছে, সেই ডিজিটাল কমার্স সেলকে আমরা বিভিন্ন রকম অ্যানালাইসিস বা তথ্য উপাত্ত দিচ্ছি যে এসওপি মেনে কি ধরনের কোম্পানি, কোন কোন কোম্পানি ব্যবসা পরিচালনা করতে পারছে বা কারা পারছে না, তাদের একটা অ্যানালাইটিক্যাল তথ্য দিচ্ছি। আর আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও হেল্প নিচ্ছি, ব্যবহার করছি। একটা কিছু কোম্পানির সাথে আমাদের আলাপ হয়েছে যে সারা দেশে ন্যাশন ওয়াইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে বিভিন্ন রকম ডেটা অ্যানালাইসিস করার কাজটা আমরা অ্যাসোসিয়েশন থেকেই করছি, যে কোন কোম্পানির বিরুদ্ধে কি ধরনের এলিগেশন আছে। এই তথ্য উপাত্তগুলো কম্পাইল করে আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রদান করছি এখন। যেমন কম্পিটিশন কমিশনকে আমরা তথ্য দিয়ে হেল্প করেছি, ভোক্তা অধিকারকে হেল্প করছি, বাংলাদেশ ব্যাংকে আমরা অ্যাসিস্ট করছি, যাতে করে তারা রাইট স্ট্র্যাটেজিটা নিতে পারেন। আমরা একটু তৌফিকুল ইসলাম খানের কাছে যেতে চাই। তৌফিক, আপনারা তো গবেষণা করেন সমাজের নানা বিষয় নিয়ে। এই যে ই কমার্সের প্রতারণা ঘটছে বাংলাদেশে, ই কমার্স বা মোটা দাগে ই কমার্স বললে আসলে নানামুখী, মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে নানা কৌশলের ছলে বলে, যেটাকে আমরা বলি, এর কেন ঘটছে? আপনাদের কি অ্যানালাইসিস? একটা বড় বিষয় হলো যে এখানে আমাদের স্বাভাবিকভাবে যে আমাদের অর্থনৈতিক পরিবেশ আছে, সেই পরিবেশের ভিতরে আমরা একটা বড় বিষয় যেটা দেখতে পেয়েছি গত 5-7 বছরে, যে আমরা আমাদের সাধারণ যারা জনগণ আছেন তাদের বিনিয়োগ করার বা সঞ্চয় করার জায়গা খুবই সীমিত, যে কারণে তারা বারংবার চাপ দিয়ে থাকেন যে আমাদের দেশের ভেতরে যে জাতীয় সঞ্চয়পত্র আছে সরকারি, সেইটাকে অনেকেই মনে করেন যে এইটা একটা বড় জায়গা যেখানে আসলে তার টাকাটা মার খেয়ে যাবেন আর কি, হারিয়ে ফেলবেন না। হ্যাঁ, তা দ্বিতীয় যেটা এটা আমরা দেখেছি যে অন্যান্য জায়গার ভিতরে আপনি দেখেন যে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে তারা বিপদে পড়েছেন, তারা ব্যাংকে টাকা রেখে স্বস্তি পাচ্ছেন না, সেখানেও সমস্যা। না, অনেক ক্ষেত্রে সেখানে সুদের হার এমন নিচে নেমে গেছে যে আমাদের যে এখন মূল্যস্ফীতি আছে সেটার সাথে সমন্বয় করলে এটা টাকা কমে যাচ্ছে। তো সেই ধরনের যেমন একটা সুযোগ রয়েছে, একই সাথে তার পাশাপাশি আছে হলো যে যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা সুশাসনের ঘাটতি দেখছি।
এবং এটা আপনি যতগুলো নাম বলেছেন, যুবক থেকে শুরু করে তারপরে ইউনিপে টু, হ্যাঁ, এটার কথা অনেক বেশি শোনা যায় না, বা একেবারে স্থানীয় পর্যায়ে অনেক মানে সমবয়সী কোম্পানি বলেন বা বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে টাকা ডাবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, এই ধরনের পরিস্থিতিতে সাধারণ গ্রাহকের টাকা কিন্তু নিয়ে যাচ্ছেন। একেবারে যারা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আছেন, তাদের সুশাসনের ক্ষেত্রে কিন্তু, যেটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পরিচালিত বা সেটার একটা বড় দেখভালের জায়গা রয়েছে। সাধারণ ব্যবসা প্রতিষ্ঠান তো আর ওইভাবে সরকার অতখানি দেখভাল করেন না। কিন্তু ব্যাংক বা ব্যাংক বহির্ভূত যে আর্থিক প্রতিষ্ঠানগুলো যেগুলো বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়েছেন, তাদের তো একটা নিয়মিত দেখভাল বাংলাদেশ ব্যাংক করতেন। সেখানেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষ সঞ্চয় রেখে বিপদে পড়েছেন। ফলে সেই তদারকির বিষয়গুলো, ঘাটতির কথা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সুশাসনের ঘাটতি তো রয়েছে। এখান থেকে তো আপনি সঞ্চয় রেখে এখন ফেরত দিতে পারছেন না। অনেকগুলো এখনো আপনি লিস্টেড ভাবে সেই অর্থে ডিফল্টার হয় নাই, কিন্তু আপনি প্রতিদিনই দেখবেন যে আপনাদের পত্রপত্রিকায় নিউজ আছে যে আমানতকারীদের অর্থ ফেরত দিতে চাচ্ছে না, ফেরত দিচ্ছেন না, ফেরত পেতে বিলম্ব হচ্ছে। এই পরিস্থিতির ভিতরে যখন বিভিন্ন ধরনের প্রলোভন আসে, মানুষ তখন তার সঞ্চয়টুকু নিয়ে সেখানে চলে যেতে যাচ্ছে। এর ভেতরে আমাদের অন্যান্য যে একটা ধরেন মধ্য আয়ের দেশের যেই ধরনের সঞ্চয়ের যে জায়গাগুলো থাকার কথা, সেই জায়গাগুলো আমাদের খুব বেশি সুসংহত অবস্থায় নেই। আমাদের ভালো পুঁজিবাজার নেই, আমাদের বন্ডের বাজার নাই, পুঁজিবাজারে আস্থা আমাদের একেবারেই কম। ফলে সাধারণ মানুষের সঞ্চয় বিনিয়োগের জায়গা খুবই কম থাকে। এবং একই সাথে আমাদের এই করোনাকালীন সময়ে যেহেতু একটা চাপ ছিল মানুষের আয়ের ক্ষেত্রে, বেকারত্বের, চাকরি পাওয়ার ক্ষেত্রে, তো অনেকেই চেষ্টা করেছেন যে যা সুযোগ থাকে সেটাকে কাজে লাগানোর জন্য। এবং আপনি দেখবেন যে একটা বড় অংশের ইভ্যালির যেই কাস্টমার সিস্টেম আছে, তাদের একটা বড় জায়গা হলো যে আমরা মানে তারা হয়তো এক ধরনের বিনিয়োগের মতো এটা দেখেছেন, বিরাট একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সেই টাকা এনে উনি আবার এটা বিক্রি করে দিবেন, উনি নিজের জন্য হয়তো কিনছেন না। এরকম প্রচুর লোক আপনি দেখবেন যে তারা বলছেন যে আমার 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা এরকম ভাবে আছে। তো এই জিনিসটা সার্বিকভাবে আমাদের দেশের সুশাসন, আমাদের সার্বিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং অর্থনীতির অন্যান্য যেই পরিস্থিতি আছে সেটার সাথে সংযুক্ত করে তো আমরা এটাকে দেখতেই পারি। কিন্তু আরেকটা বড় জায়গা হলো যে একটা বিরাট সম্ভাবনাময় যে খাত আছে ই কমার্সে, এবং আমি ই কমার্সের সাথে এফ কমার্স কে আলাদাভাবে বলবো কিনা আমি জানি না, হয়তো অন্যরা বলতে পারেন যে ই কমার্স এফ কমার্সের কিন্তু একটা বিরাট সম্ভাবনা আছে। এবং এটা আমাদের যেই স্বাভাবিকভাবে বাজার ব্যবস্থার ভিতরে যারা ছোট উদ্যোক্তা আছেন, নতুন উদ্যোক্তা আছেন, প্রান্তিক উদ্যোক্তা আছেন, তাদেরকে কিন্তু কাস্টমারদের সাথে যুক্ত করার ক্ষেত্রে একটা বিরাট সম্ভাবনা ছিল। এই জায়গায় সুশাসনের ঘাটতি অনেকদিন ধরে আছে। ভোক্তারা যদি সত্যিকার অর্থে বড় ধরনের মানে একটা যেই সেবা পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ থাকে, সেটা নিয়ে তাদের যাওয়ার জায়গা খুব একটা ছিল না। এই ব্যাপারে আমরা খুব একটা প্রাতিষ্ঠানিক ইনভেস্টমেন্ট, যদি আমি শব্দটা ব্যবহার করি, যে বিনিয়োগ করি নাই। তো এখন এটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং এটাকে দ্রুততার সাথে তৈরি করা, এই খাত যত সম্ভাবনাময় ভাবে এগিয়ে যাচ্ছে, তার তুলনায় আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো বা প্রাতিষ্ঠানিক প্রস্তুতি অতখানি দৌড়াতে পারছে না। এটা অনেক ধীর গতিতে আগাচ্ছে। সেই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এবং সেই বের হয়ে এসে একটা যেই লোভের দিক আছে, একটার যেই ফাঁকির দিক আছে, সেইটাকে মাথায় রেখে আমাদের এটার যে সম্ভাবনার দিকও আছে, যারা সৎ উদ্যোক্তা আছেন এটার ভেতরে, এবং এইটাই একটা বড় ভবিষ্যৎ সামনের দিনে, সেই জায়গাটাতে কিন্তু আমাদের চিন্তা করতে হবে। এবং সামনের দিনে আমরা মনে করি যে এখানে তো বিদেশি বিনিয়োগ আসতে পারে, বড় কোম্পানিগুলো, অ্যামাজনের মতো বড় কোম্পানিগুলো এখানে আসতে পারে, এবং দারাজে আলিবাবা ইনভেস্ট করেছেন, সুতরাং এটা একটা সম্ভাবনা আছে। সেই জায়গায় আমাদের দেশি উদ্যোক্তাদেরকে যুক্ত করা এবং তাদের টিকে থাকা, তাদের এইটার সাথে আরো এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে যেন আমরা এটাকে নষ্ট করে না ফেলি। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদের কাছ থেকে শুনতে চাই, আইনগত কি সমস্যা আছে যে কেন এখানে এই প্রতারকরা বারবার এখানে থেকে এই পদ্ধতিতে মানুষের টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে? আইনের কি কোনো ঘাটতি আছে? মানে ওরা কি, প্রতারকরা কি বুঝতে পারছে যে এই পদ্ধতিতে টাকা নিলে আইন তাদেরকে ধরতে পারবে না, তারা তারা ফাঁকি দিতে পারবে মানে আইনকে? দেখুন, সেটা তো ইক্যাপের যে জেনারেল সেক্রেটারি তমাল সাহেব তো বললেন যে ওনারা আপনার নীতিমালা তৈরি করেছেন, সেই 15 থেকে শুরু করে 17-18 গিয়ে নীতিমালাটা চূড়ান্ত হয়েছে। নীতিমালা তো কারো শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট না, এটা হলো কন্ট্রোলিং করা। আর সেই কন্ট্রোলটা কতটুকু হয়েছে এবং সেটা কি, সেটাও আমরা বুঝতে পারছি। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে কোনো জায়গায়
আপনার যদি একটি ব্যবসা বাণিজ্য বা একটা সিস্টেম ভালোভাবে চালু করতে হয়, সেখানে একটা মনিটরিং দরকার হয়। কিন্তু আমাদের যে সমস্যা, সেটা সবচেয়ে বড় সমস্যা হলো বাংলাদেশে, যে এখানে প্রতারণা ব্যবসার একটি উর্বর জায়গা। ওই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে প্রতারণা ব্যবসা একটা উর্বর জায়গা, কারণ আমরা ব্যাংকের মাধ্যমে বহু টাকা প্রতারণা করে নিতে পারি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে নিতে পারি, এবং আপনি জানেন যে এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে বহু হাজার হাজার কোটি টাকা প্রতারণার মাধ্যমে বিদেশে চলে গেছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এটা আছে। তো এটা আসলে এই যখন আমাদের ডিজিটালাইজেশন হয়, বিশেষ করে আমরা তো এটির উপরে অভ্যস্ত হয়েছি এই করোনাকালীন সময়। যদিও উন্নত দেশগুলো কিন্তু আরো 5-7 বছর আগেও আমরা দেখেছি যে অনেক পণ্য নাই, বললো যেটা অনলাইন ছাড়া পাওয়া যাবে না, এবং সেখানে তারা সেই সার্ভিসটা দিয়েছে। কিন্তু আমরা করোনার কারণে এটা অভ্যস্ত হয়ে গেছি, এবং এই কারণে এই সুযোগটা সৃষ্টি হয়েছে। তবে যারা এই করোনাকালীন সময় বা যারা এই ডিজিটালাইজেশনের দায়িত্বে ছিলেন, তাদের একটু বোঝা দরকার ছিল যে এরকম একটা পরিস্থিতিতে এরকম হতে পারে, এবং সেটা হলে কি কি পরিণতি হতে পারে। সেই জায়গায় কিন্তু তাদের একটা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলেও কিন্তু একটা আইন করার দরকার ছিল। কারণ আপনি জানেন যে নর্মালি যে প্রতারণার কথা আমরা যেটা দণ্ডবিধিতে বলি, 420 ধারা, 406 ধারা, সেখানে এই জিনিসটা ওই আইনের মধ্যে আপনি ফেলতে পারবেন না। কারণ হলো যে সেটা অন্যভাবে প্রতারণা। প্লাস ডিজিটাল আইন যেটা করা হয়েছে, সেখানেও সেকশন 22 তে যদিও আপনার হেডলাইনে মনে হচ্ছে যে এখানে মনে হয় এটা ডিজিটাল মাধ্যমে প্রতারণা করলে তাকে মনে হয় এখানে আমরা শাস্তিটা আনতে পারবো, কিন্তু সে ব্যাখ্যা আবার যেটা দেওয়া হয়েছে সেখানে গিয়েও এটি এই অন্তর্ভুক্ত করা যাচ্ছে না। অর্থাৎ এখানে যদি প্রতারণা করেন আপনি, আদৌ কোনো আইনি প্রক্রিয়া নাই যেখানে তার মধ্যে ফেলে তাকে শাস্তি দিতে পারবেন। এটার জন্য আলাদা আইন দরকার ছিল, এবং সেই আইনটি করা হয় না। এবং সেই আইনটি করা হয় নাই দেখেই এই যারা আপনার খুব মানে এক্সপার্ট বা যারা ধরেন এই জিনিসগুলো ফাঁক ফোকর বুঝে, তারা এগুলা নেমে গেছে এবং তারা সেইভাবে করছে, এবং একটার পর একটা ঘটনা ঘটছে। যদিও আমাদের তৌফিকুল সাহেব বললেন যে আপনার বিনিয়োগের একটা জায়গা, এখানে তো বিনিয়োগ ছাড়া কিন্তু আবার আপনার পারচেজের বিষয়টাও, বিশেষ করে ইভেলিটটা কিন্তু, তারপরে অরেঞ্জে কিন্তু এই জিনিসগুলো আসছে। আমি ব্যক্তিগতভাবে আপনার এই যে দারাজ, এর কিছুদিন আগে আপনি জানেন 6 মাস সম্ভবত আগে হবে, 1 টাকা দিলে আপনি একটা মোবাইল পাবেন, একটা লটারি সিস্টেম করলো, এবং সেটার মাধ্যমে শত শত কোটি টাকা নিয়ে যাওয়া হলো, এবং সেটি একদম নিম্ন লেভেল থেকে মাননীয় মন্ত্রী পর্যন্ত। আমি ব্যক্তিগতভাবে এই ডিজিটাল সিকিউরিটি আইনের রেফারেন্স দিয়ে কথা বলেছি, যেটা বন্ধ করেন প্রতারিত হচ্ছে, বন্ধ হয় নাই। তো এখন আপনি বুঝতে পারেন যে আমাদের এখানে আমাদের ভোক্তা অধিকার আইন কি এখানে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে কিনা? জি, ভোক্তা অধিকার আইন ভোক্তাদের স্বার্থ নিয়ে কাজ করেন, এবং ভোক্তা অধিকার আইনটা যখন করা হয়েছিল তখন কিন্তু এই ডিজিটাল মাধ্যমে ভোক্তাদের প্রতারণা, সেটা কিন্তু এই বিষয়টা তখন ওইখানে ছিল না। তবে এখানে ভোক্তাদের যেটা করতে পারে সেটা কিন্তু করা হচ্ছে। যেমন আপনার এই দারাজের ব্যাপারে এখানে আপনার অভিযোগ পড়েছিল, ভোক্তা অধিকার আইনের অথরিটি তারা বললো যে আমাদের কাছে না, ইভেলি না, এর আগের কথা বলছি, ওই যে আমি মোবাইলের কথা বলছি, তখন বললো যে আমাদের কাছে 1000 অভিযোগ আসছে, এবং ইভেলির কাছে তো 2-4 হাজার অভিযোগ আসবে নিশ্চয়ই, কারণ অনেক লোক তো প্রতারিত হয়েছে। এখন ভোক্তা অধিকার আইন যেটা আছে, তাদের যে লোকবল, তাদের যে আপনার সক্ষমতা, সেটা দিয়ে কি এটি করা সম্ভব? কিছুই তো করা সম্ভব না। তো এই জন্য আপনার এই এত বড় জায়গায় কাজ করার জন্য যে সক্ষমতা, সেটা তো ভোক্তা অধিকার নাই। প্লাস ভোক্তা অধিকারের পক্ষ থেকেও কিন্তু তারা বলছেন যে আমরা অভিযোগ পেয়েছি, আমরা তদন্ত করছি, কিন্তু তদন্ত করতে করতে এর মধ্যে তো 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে তো মানুষ হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, অনেক মানুষ পথে বসে যাচ্ছে। তো সেটার কি হবে? অর্থাৎ এই আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো, সেটা হলো যে এটার জন্য একটা এফেক্টিভ ল দরকার। এবং এখন যেটা হচ্ছে, কারণ এখানে কিন্তু আপনার একসময় হয়তো চিন্তা করা হতো যে একজন ছোট ব্যবসায়ী যারা নাকি ফেসবুক ইউজ করে ব্যবসা করে, সেখানে হয়তো আপনার কাছ থেকে কত ম্যাক্সিমাম হলে হয়তো 1 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা তারা আত্মসাৎ করতে পারে। কিন্তু এই যে মাধ্যম, সেখান থেকে তো আপনি বললেনই যে অলরেডি 26,000 কোটি টাকা আমাদের চলে গেছে, তাই না? তো এটা তো একটা বড় অ্যামাউন্ট। তো সেই ক্ষেত্রে এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য ডিজিটালি যেমন আপনাকে প্রোটেকশন তৈরি করতে হবে, যে যখনই আপনার কোনো অভিযোগ পাওয়া যাবে সাথে সাথে তার ব্যবসা বন্ধ করে দিতে হবে, এইরকম কঠিন আইন, এবং তাকে গ্রেপ্তার করে ব্যবস্থা নিতে হবে। এই ধরনের প্রক্রিয়া আইনের মাধ্যমে যদি করা না হয়, তাহলে এদেরকে আপনি শাস্তির আওতায় আনতে পারবেন। তাকে গ্রেপ্তার করা হলো, এখন ধরেন রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে ইভেলি, আইন যদি না থাকে তাকে আপনি শাস্তি দেবেন কিভাবে? না, আমি তো তাই বলছি। আমি গতকালকে তো টেলিভিশনে বললাম যে আপনার তাকে কি গ্রেপ্তার করা হয়েছে, ফৌজদারি আইনের প্রতারণা মামলা। এটা অনেকে মনে করে প্রতারণা,
কিন্তু আপনি জানেন যে এটা একটা কমার্শিয়াল ট্রানজেকশন, অর্থাৎ আপনার সঙ্গে আমি মালামাল কিনবো, এই জন্য আপনি একটা ট্রানজেকশন করেছি। কমার্শিয়াল ট্রানজেকশনটা ওই ফৌজদারি আইনে আসবে না তো, এটা তো আমাদের সুপ্রিম কোর্টে অনেক মামলায় সিদ্ধান্ত হয়ে গেছে। ধরেন আপনার সঙ্গে যদি আমার চুক্তি থাকে যে আপনি 5 লাখ টাকা আপনাকে দিলাম, মাসে মাসে 10 টাকা দিবেন আমাকে, এইটা নিয়ে অনেক মামলা হয়েছে, ফৌজদারি মামলা, প্রতারণা, যে আমার টাকা নিচে টাকা দেয় না, কিন্তু সেখানে কোর্ট বলছে এটা তো কমার্শিয়াল ট্রানজেকশন, অর্থাৎ আপনার সঙ্গে আপনার বাণিজ্যিক একটা চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে আপনি করছেন, অর্থাৎ সেটা তো ওই ট্রানজেকশনের মধ্যে, ওই প্রতারণার মধ্যে আসবে না। হয়তো মামলা হয়েছে, হয়তো চার্জশিট দিবে, কিন্তু এটা আপিল বিভাগ পর্যন্ত গেলে দেখা যাবে যে এই মামলায় তার কিছুই হবে না। এই জন্যই তো সে তাকে এখন গ্রেপ্তার করার মাধ্যমে যে জিনিসটা হয়েছে সেটা হলো গ্রেপ্তার করা হয়েছে, মামলা হয়েছে, কিন্তু এই মামলায় তার কিছু হবে না। আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো যে সরকারের পক্ষ যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যতটুকু আমি জানি, যে একটা তাকে একটা সময় দিয়ে একটা যমুনা বা একটা কোম্পানি সেখানে 1000 কোটি টাকা ইনভেস্ট করবে, এভাবে একটা সিস্টেমের মাধ্যমে জনগণ যাতে প্রতারিত না হয়, তাতে টাকাগুলো রিকভারি করার সেরকম একটা প্রচেষ্টা চালানোর সুযোগ থাকা অবস্থায় কিন্তু এটা হয়ে গেল। এখন এখানে এটা কেন? এখন আইনের মামলা যেহেতু হয়েছে, আজকে আরেকটা হয়েছে ধানমন্ডিতে, মামলা যেহেতু হয়েছে, এখন তো আমরা অন্যের আলোচনা করতে পারবো না, যে অন্য স্কোপ গুলো, এখন মামলা নিয়ে আলোচনা করতে হবে। মামলা হয়েছে, তার শাস্তি হবে কি বিচার হবে, সেই বিষয়গুলো দেখতে হবে, এবং সেটির বাইরে তো আর কিছু করার নাই। কিন্তু এটির সমাধান না, সরকারকে অতি দ্রুত এই ধরনের প্রতারণা বন্ধ করার জন্য এফেক্টিভ ল তৈরি করতে হবে, সেইটার ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেই। ধন্যবাদ আপনাকে। আমরা খুব আলোচনা মোটামুটি অনেক কিছু বলে ফেলেছি, শুনে ফেলেছি। আমরা শেষ করে আনতে চাই, জনাব তমাল, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনাদের আসলে কি প্রস্তাব এখন এই মুহূর্তে? মানুষকে তো প্রতারিত হতে দেওয়া যাবে না। আপনাদের অ্যাসোসিয়েশনের তো ভাবমূর্তির ব্যাপার আছে, আপনারা যারা দায়িত্বে আছেন আপনাদেরও ভাবমূর্তির ব্যাপার আছে। এখন তো মানুষ ই কমার্স এরকম শুনলেই মনে করে যে এরা প্রতারক। এই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদের কি সুনির্দিষ্ট প্রস্তাব আছে কিনা? আসলে ই কমার্স মানে তো আসলে প্রতারণা না, মাত্র গুটি কয়েক কোম্পানি এই প্রতারণায় অংশগ্রহণ করেছেন, এবং এখানে আরো হাজার হাজার লক্ষ লক্ষ ব্যবসায়ী আছেন। গুটি কয়েক কোম্পানির জন্য সবারই ব্র্যান্ড ইমেজ খারাপ হচ্ছে, এটা ট্রু। ওভারঅল ইন্ডাস্ট্রির উপর এখন ইম্প্যাক্ট করছেন। অনেকে না বুঝে বলছেন ই কমার্স ব্যবসায় বন্ধ করে দেওয়া দরকার। আমরা যে যুগে বসবাস করছি, ডিজিটাল বাংলাদেশের যুগে, সেই যুগে বসবাস করে এখন যদি মানুষ বলে যে ডিজিটাল ব্যবসাকে করতে হইতে দেওয়া যাবে না, তার মানে আমাদের আসলে জ্ঞানেরও স্বল্পতা আছে। অনেক বিজ্ঞ লোকরা আমি দেখছি টক শোতে ইদানিং আসছেন, তারা বলছে যে ই কমার্স ব্যবসায় থাকা উচিত না। সো এই যদি আমাদের চিন্তা ভাবনা হয়, নলেজের ব্যাপার হয়, তাহলে কিন্তু আসলে ডিফিকাল্ট টু আসলে অ্যাক্টিভলি মুভ করা। এটা আসলে আপনার অভিমানের জায়গা থেকে আপনি বলছেন, কিন্তু যারা বলছে বন্ধ করে দেওয়া উচিত তারাও তাদের ক্ষোভের জায়গা থেকে বলছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনিও জানেন আমিও জানি যে মাথা ব্যথার জন্য তার মাথা কেটে ফেলা সমাধান না। আমাদের মেজর ইস্যুটা হচ্ছে এখন সমাধানের পথ খুঁজতে হবে যাতে ফিউচারে এই বিষয়গুলো না ঘটে। আমরা যেই কথাগুলো অনেকদিন ধরে বলে আসছি যে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের সমন্বয়ের অভাব রয়েছে। সমন্বয় মানে কি? সমন্বয় মানে যে এই ই কমার্সটা একটা ইন্টিগ্রেটেড সার্ভিস। আপনার এখানে পেমেন্ট গেটওয়ে সার্ভিস রয়েছে, যেটা দেখে বাংলাদেশ ব্যাংক পেমেন্ট গেটওয়ে, এরা পেমেন্ট গেটওয়ে সার্ভিস গুলো প্রদান করে। টেকনিক্যাল পার্ট গুলা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট সিকিউরিটি এন্ড এভরিথিং, এটা আইসিটি ডিভিশনের একটা পার্ট। বাণিজ্যিক যে পার্ট গুলো রয়েছে, এটার বিজনেস মডেল গুলা কি হবে, ব্যবসা বাণিজ্যের ধরন গুলা কি হবে, সেটা দেখে বাণিজ্য মন্ত্রণালয়। এটা ডেলিভারি এবং এই পুরো পার্টটুকু দেখে হচ্ছে আবার আপনার পোস্ট এন্ড টেলিকম মিনিস্ট্রি এবং ডাক বিভাগ। সো এই যে একটা ওভারঅল কয়েকটা মিনিস্ট্রির সমন্বয়ে একটা ইকোসিস্টেম ডেভেলপ হচ্ছে, এবং এটার মনিটরিং, এটার চ্যালেঞ্জেস, এটার রিস্ক ফ্যাক্টরস গুলা, দিস আর দ্য টেকনিক্যাল থিংস। একটু আগে ভাই বলছিলেন যে আমাদের দেশে কেন আমরা এই যে ভোক্তা অধিকারের কেন এই শত শত হাজার হাজার কমপ্লেন, এটা ক্যাটারিং করবে কিভাবে? এটা তো আসলে ম্যানুয়াল পদ্ধতিতে করতে গেলে তো শত শত লোক প্রয়োজন হবে এই জিনিসগুলাকে হ্যান্ডেল করার জন্য। সো এটা একটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে এই কাজগুলো করতে হবে, যাতে করে আমরা রিস্ক মিটিগেশন গুলো করতে পারি। আপনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি কি কি জিনিস বাংলাদেশে অন্যান্য দেশের তুলনায় আমাদের ঘাটতি আছে, কেন আমরা আসলে অন্যান্য দেশ পারছে আমরা পারছি না, সেটা যদি ব্যাখ্যা করে বলি তাহলে বুঝতে পারবেন যে সমাধানের পথটা আমাদের কোথায় বের করতে হবে। আপনি বড় বড় যে কোনো ই কমার্স কোম্পানি থেকে যখন পারচেজ করেন, অ্যামাজন বলেন, মালিবাবা থেকে বলেন, আই এম শিওর দ্যাট ইউ হ্যাভ ডান ইট অলরেডি। সো এই জায়গাগুলোতে দেখবেন ওখানে কাস্টমার রিভিউ ফিডব্যাকের জায়গা থাকে, আর রিটার্ন রিফান্ড পলিসি গুলো ক্লিয়ারলি ডিফাইন করা থাকে। আপনি পেমেন্ট এসক্রো সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করার অপশন গুলো থাকে। আমাদের দেশের ওয়েবসাইট গুলোতে এখনো আপনি রিভিউ ফিডব্যাক অপশন গুলা ক্রিয়েটেড করা, এগুলো কিন্তু এখন পর্যন্ত অপশন নেই। সো আপনি যখন যে মার্চেন্টের মাধ্যমে কিনছেন বা যে বিক্রেতার মাধ্যমে আপনি কেনাকাটা করছেন, তার ট্রাস্টের জায়গাটা কি এটা বোঝার জন্য তো আপনি আগে তাদের ওই সেকশন, রিভিউ সেকশন থেকে বুঝে নিতে পারেন। সো এই জিনিসটা আমাদের এখন পর্যন্ত নেই, যেটা নির্দেশিকার মাধ্যমে বলা হয়েছে।
দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে ই কমার্স গুলো বেশিরভাগই অন্যান্য দেশে যদি পার্শ্ববর্তী দেশ বা ডেভেলপ কান্ট্রি গুলো দেখি, ই কমার্স সেক্টরটা অনেকটাই ফর্মাল সেক্টরের মধ্যে, ইনফর্মাল সেক্টর না। আমাদের দেশে ই কমার্স 80% হচ্ছে ইনফর্মাল সেক্টরের ব্যবসা। আমরা এখন যা কথা বলছি তা হচ্ছে মাত্র 20%। বেশিরভাগই হচ্ছে ইনফর্মাল সেক্টর। দ্যাট মিনস তাদের ট্রেড লাইসেন্স নেই, টিন নাম্বার নেই, তাদের ট্র্যাক এন্ড ট্রেসিং এর কোনো ব্যবস্থা নেই। ইভেন তারা যে ওয়ালেট ব্যবহার করছে বা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করছে সেগুলোকে মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই। লজিস্টিক যে সাপ্লাই চেনের মাধ্যমে ডেলিভারি করছেন সেগুলোরও মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই। লাইসেন্স ছাড়া এরকম শত শত ডেলিভারি কোম্পানি আছে তারা মার্কেটে অপারেট করছে, এবং লাইসেন্স ছাড়া এরকম লক্ষ লক্ষ ব্যবসায়ী আছে যারা কিনা ফেসবুকের মাধ্যমে ব্যবসা করেন। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন? দ্য সলিউশন ইজ আমাদের একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যেতে হবে। এই সকল মিনিস্ট্রি গুলোকে মিলে বসে যেভাবে ডিজিটাল কমার্স নীতিমালায় বলা আছে, ডিজিটাল কমার্স সেলকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। ডিজিটাল কমার্স সেলের মাধ্যমে এই সকল সকল অর্গানাইজেশন গুলোকে সমন্বয় করে একটা স্ট্রং টিম গঠন করতে হবে। ডিজিটাল কমার্স সেল যেটি রয়েছে সেই সেলেও কিন্তু আসলে মাত্র অল্প কয়েকজন লোক এখানে কর্মরত রয়েছেন যারা জিনিসটা দেখছেন। আব্দুল ওয়াহিদ তমাল, আপনি আসলে সমন্বয়টার উপরেই জোর দিচ্ছেন যে আমি সমন্বয়ের উপর জোর দিচ্ছি এবং টেকনিক্যাল ইন্টারভেনশন, আপনার টেকনোলজিক্যাল টুল এর মাধ্যমে এই মনিটরিং গুলো করতে হবে, আদারওয়াইজ তো আপনি সমাধান দিতে পারবো না। আমরা তৌফিক আপনার কাছে আসছি আবারও এই ই-ভ্যালি সম্পর্কে একটু জানতে চাই। যে আমরা দেখেছি পত্রপত্রিকায় রিমান্ডে নেওয়ার পরে রাসেল বলেছেন যে তার নাকি পরিকল্পনা ছিল ই কমার্স কি বলে ই-ভ্যালিকে দেউলিয়া ঘোষণা করার, এবং এই বিষয়টা একটু জানতে চাই যে একটা এত মানুষের টাকা নিয়ে নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিলেই হয়ে গেল তার 7 খুন মাপ? না, এটা তো ডেফিনেটলি না। আমি যেটা আসলে মূল আলোচনার বিষয়, আপনি যদি কোম্পানি বেসিসে অ্যানালাইসিস বলেন ই-ভ্যালির ক্ষেত্রে, একটা বড় তো হলো যে যখন এই বিজনেস মডেলটা রান করছিল তখন এটার থেকে আসলে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা খুব একটা কিন্তু এটা নিয়ে মাথা ঘামান নাই যে আসলে এই অর্থটা কোথায় ফেরত দিবে। কারণ লস একটা কোম্পানি করতে পারে, যেমন ধরেন সেটা হয়তো প্রথম কয়েক বছর করতে পারে। আপনি গ্রামীণ ফোনের কথা চিন্তা করেন, প্রথম কত বছর তারা লস করেছেন, এখন দে আর ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রফিট মেকিং সেক্টর এবং আমাদের রেভিনিউ সেইভাবে দিচ্ছে। দ্বিতীয়, এখনো কিন্তু বিকাশের মতো বড় মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি কিন্তু ওরা বলছেন যে ওনার লস আছে বিকজ দে আর মেকিং ইনভেস্টমেন্টস। আর তো সেই সময়টায় হয়তো তারা লস করছেন, সামনের দিকে এটা উঠিয়ে আনবেন। কিন্তু এই যে বিজনেস মডেলটা, এটা দেখার জন্য কিন্তু আসলে জায়গা ছিল, একটা বড় জায়গা হলো আমাদের অডিটর যারা আছেন, যে তাদের আসলে দেখার দরকার ছিল যে লসটা কেন হচ্ছে, এবং তাদের ওখানে একটা কমেন্টস করা হয়েছিল। কিন্তু 2 বছরের মধ্যে আসলে তো 19 সালের মানে 18 শেষও হয়েছে, 19-20 এর ভেতরেই তো যা ঘটার ঘটে গেছে আর কি। সো এই ধরনের আসলে এত কুইক স্লাইড হয়েছে, আমি একটু খুব বেশি দোষ দিতে পারবো কারেন্ট যে সার্কামস্টান্সেস সেটা না। কিন্তু বড় প্রবলেম হলো যে এখানে আমাদের যে শিক্ষা দিচ্ছে সেটা হলো যে প্রাতিষ্ঠানিক যে আমাদের দুর্বলতাগুলো আছে যেটাকে স্টপ করার জন্য, সেই স্টপ করার জন্য প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে আমরা খুব দ্রুত কাজ করতে পারি নাই। যেমন ব্যাংক গুলো আমি খুব দ্রুত এগিয়ে আসা উচিত ছিল যে তারা এই বিজনেসকে স্টপ করার জন্য। কিন্তু আমাদের কার কাছে কমপ্লেন করবে না, এই বল চালাচালির ভেতরে আসলে কেউই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন নাই। তার ভিতরে কিন্তু হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। আসলেও টাকা কোথায় গেছে? যদি আপনি একটা জিনিসকে কন্টিনিউয়াসলি, আমি বলছি যে আপনি কয়টা প্রোডাক্টকে, আপনি যদি 1000 মোটরসাইকেল বেচেন, আপনি হয়তো 5 জনকে আপনি একটা বিরাট ছাড়ে 50% ছাড়ে দিতে পারেন। কিন্তু আপনি তো মানে 300 মোটরসাইকেলকে 1000 মোটরসাইকেলের ভিতরে 50% ছাড়ে দিয়ে বিজনেস রান করতে পারার কথা না। তো তার বিজনেস এর যে মডেল আছে এটার ভিতরে যে ফ্ল ছিল, এইটাকে ডিটেক্ট করে কেউ আমার মনে হয় কোনো প্রতিষ্ঠানই ওভাবে আগায় আসেন নাই, এবং কার দায়িত্ব এটা সুস্পষ্ট ভাবে যেহেতু জানা ছিল না, সেহেতু এটা নিয়ে খুব বড় ভাবে আসেন নাই। ফলে আমাদের নিঃসন্দেহে এখন দেখার দরকার আছে যে আইনি আসলে কোন ধরনের ফাঁক রয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গায় কোথায় আমাদের আরো বিনিয়োগ করতে হবে, এবং সর্বোপরি যেটা বলছেন যে এটা টেকনোলজিরও একটা ব্যাপার, যেটাকে কিভাবে আনবেন। চমৎকার বলেছেন যে আসলে টেকনোলজিক্যাল ইনভেনশন ছাড়া তো এই প্রতারণা ধরাই যাবে না। একটা কথা বলে শুধু মামলা শেষ করি, সেটা হলো যে আমি যেটা দেখতে চাই সেটা হলো আগামী 3 মাসে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা কি কি করেছি, এই আলোচনা আমাদের যেন হারিয়ে না যায়। কারণ এর আগের যুবক, ডেস্টিনি, ইউনিপে একটার পর একটা এসছে, আমাদের কিন্তু আলোচনা হারিয়ে যায় একটা ইস্যু হারিয়ে গেলে। সেই আলোচনাটা যেন না হারিয়ে যায়, আমরা যেন ওই জায়গাটা ইনভেস্ট করেছি কিনা এই মনিটরিংটা যেন থাকে। আমি শেষ করতে চাই অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, রাসেলের কথাই যদি ধরি, কি শাস্তি হবে তার আসলে প্রচলিত আইনে যে মামলা হয়েছে? না, সেটা তো আপনাকে প্রথমেই বললাম, সেটা হলো যে
যে অভিযোগ আনা হচ্ছে প্রতারণার, সেই মামলা আদৌ টিকবে কিনা সেটা তো একটা লিগ্যাল কোশ্চেন। অলরেডি বললাম আমি যে সেটা কমার্শিয়াল ট্রানজাকশনে প্রতারণা আন্ডার সেকশন 40 হবে না। কি প্রক্রিয়া শাস্তি দেওয়া যাবে, কি প্রক্রিয়া পাওয়া যাবে, হ্যাঁ, সেই প্রক্রিয়ার জন্য আইন করতে হবে। সেই প্রক্রিয়াটাকে, এই যে প্রতারণা করা হচ্ছে, যে সিস্টেমে করা হচ্ছে, এটা যেহেতু একটা নতুন প্রতারণার মাধ্যম এবং আমাদের আগে এর কোনো আইনে এটা ব্যাখ্যা করা ছিল না, অতএব এটিকে আইনের আওতায় আনার জন্য একটা সেই রকম একটা আইন তৈরি করতে হবে যে আইনের মাধ্যমে এই জিনিসগুলোকে এইভাবে ইনভলভ করানো যায়। দেখুন, একটা ভেরি একটা সিম্পল কথা, সেটা হলো যে আপনার এই যে প্রতি ডেইলি কিন্তু দেখবেন ফুড পান্ডা, তাদের মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকার খাদ্য কিন্তু সরবরাহ করা হচ্ছে, তাই না? তারপরে বিকাশ, টাকা পাঠানো হচ্ছে, হাজার হাজার কোটি টাকা কিন্তু তাদের করা হচ্ছে। এখন অনেকগুলো কোম্পানির মধ্যে হঠাৎ করে এসে আপনার ইভেলি, অরেঞ্জ এই কাজগুলো করলো। এখন সেখানে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট, যে কথাটা আপনার তমাল সাহেব বললেন, অনেকে কিন্তু একটা মেজরিটি পিপলই হয়তো বলার চেষ্টা করবে যে এগুলো বন্ধ করে দাও, কিন্তু সেটি তো আসল সমাধান না। যেটা সরকারকে করতে হবে সেটা হলো এটার প্রসপেক্ট আছে, কারণ আপনার এই করোনার সময় বা এইরকম আরো মহাবিপদ আসতে পারে, সেই সমস্ত জায়গায় যেটা বিশ্বে হচ্ছে, যেগুলো কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সময় আপনার প্রফিট ভালো করার জন্য এই মানে খরচটা কমানো হয়। এই সিস্টেমে কিন্তু খরচটা অনেক কম হয়। এখন এখানে আপনি সবচেয়ে যে দুর্বলতা আমাদের, আপনি যদি একটা সাপ্লাই দিতে চান, আগে অ্যাকচুয়াল সাপ্লাই, অথবা আপনি যদি একটা দোকান করতে চান বা আপনি একটা ইন্ডাস্ট্রি করতে চান, প্রত্যেকটা জায়গায় তার লাইসেন্স দরকার ছিল। অর্থাৎ আপনি কিভাবে করবেন, কি ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট সেটাকে দেখে শুনে আপনাকে করে দিত। আর এখানে আপনাকে ডিজিটাল সাইটটাকে আপনি ওপেন করে দেওয়া হলো, এটা কোনো মনিটরিং সিস্টেম করা হলো না। আমি এখানে ঢুকে আমি এটা ব্যবসা করে আমি জনগণকে প্রতারিত করে চলে গেলাম। তো সেই জায়গাটা এখানে এই যে টেকনোলজির মধ্যে যে আপনার এই নিয়ন্ত্রণের ব্যবস্থাটা, যে প্রতারণা, সেটা তো গভর্নমেন্টকে খুঁজে বের করে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি করে করতে হবে, যেটা কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যাবে। সেখানে সরকারের অতি দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন, কারণ এইরকম কিন্তু কোম্পানি আরো অনেক আছে যেটা হয়তো আমাদের আলোচনায় নাই। অতএব আমি মনে করি যে এখন অতি দ্রুত এই ধরনের প্রতারণা বন্ধ করার জন্য সরকারের মনিটরিং সিস্টেমকে স্ট্রং করা দরকার এবং যথার্থ একটা আইন করে ইনিশিয়াল স্টেজে, প্রত্যেকটা ইনিশিয়াল স্টেজে তাদেরকে এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা দরকার, যাতে মানুষকে প্রতারণা করতে না পারে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ, আব্দুল ওয়াহিদ তমাল এবং তৌফিকুল ইসলাম খান আপনাদেরকে। এবং প্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সঙ্গে ছিলেন, আমরা আশা করি সরকারের কার্যকর পদক্ষেপ, আইনি পদক্ষেপের মাধ্যমে এই ধরনের প্রতারণা বন্ধ হবে। এবং শুধু বন্ধ হবে তা না, ইতিমধ্যে যারা প্রতারণা করে মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, সেই টাকা একদিকে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং অন্যদিকে এই প্রতারকদের শাস্তির আওতায় আনতে হবে। এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।